গুড মর্নিং সবাইকে। অনেক দিন বাদে একটা ভিডিও দিচ্ছি, যদিও এই ভিডিওর প্রিপারেশন শুরু করেছিলাম অনেক মাস আগে, গত বছর 2025-এর নভেম্বর থেকে। তার কিছু কিছু প্রিপারেশন যেটা করছিলাম তার ভিডিও আপনাদেরকে আগে দিয়েছি। মোটামুটিভাবে 2 মাস আগে এর কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারটা রেডি হয়ে গেছিলো, প্রিপারেশনটা হয়ে গেছিলো। তারপরেও আমি দিতে পারিনি, কারণ হচ্ছে এর মাঝেই একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। বেশ কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। তারপরেও ভাবলাম যে এই ভিডিওটা বানাই। তার কারণ হচ্ছে এই ভিডিওটা যার অনেকেই দেখতে চেয়েছিলেন, কিন্তু তার মধ্যে অন্যতম যার উদ্দেশ্যে বানানো দরকার ছিল পুরোটা দেখানোর জন্য, সে আমার মা। সবসময় জিজ্ঞেস করতো, প্রত্যেক দিন যখন ভিডিও কল হতো জিজ্ঞেস করতো কী কী সবজি আছে। আমি তোর আলুর ভিডিও দেখলাম, আঙুরের ভিডিও দেখলাম। স্পেসিফিক্যালি ফলের প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড ছিল মা। আমাদের বাড়িতে সারা বছর প্রচুর ফল আসতো রাদার দেশে। হ্যাঁ, 2 মাস আগে মা অলমোস্ট 2 মাস আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। 26 দিন আইসিইউতে ছিল, ভেন্টিলেশনে, এবং 2 সপ্তাহ একটু বেশি আগে মা মারা গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, সমস্ত কাজকর্ম যেগুলো নিয়মের সেগুলো সদ্য কমপ্লিট করে উঠেছি। তাই অনেকটা মনের সাহস সঞ্চয় করে বা দৃঢ়তা সঞ্চয় করে আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ হচ্ছে ভিডিওটা মার জন্য বানানোর একটা দরকার ছিল। বলেছিলাম যে সমস্ত কিছু কমপ্লিট হলে বানাবো, একটা বড় ভিডিও বানিয়ে পুরো গার্ডেনের ট্যুরটা দেবো। সমস্ত যারা বন্ধুবান্ধব চেনাশোনা সবাই বলতেন, তার সাথে সাথে মাও বলতো আজকে ওটার ভিডিও দেখলাম, তুই ওটা হয়নি। বিশেষ করে জিজ্ঞেস করতো প্রায় দিনই সাম রিজন, বাবু তোর আঙুর হয়নি, আঙুর কত বড় হয়েছে ইত্যাদি। যাই হোক, ভিডিওটা বানাই। আমি জাস্ট দরজাটা খুলে বেরিয়ে একটা ছোট্ট চিরকুট পেলাম। দেখুন তো কতটা পড়তে পারবে না, আই ডোন্ট নো। এটা হচ্ছে একটা থ্যাংক ইউ নোট। আপনাদেরকে আগেও হয়তো বলেছি, আমার যতই চাষাবাদ করি বা মাছ ধরি, যা ধরি, সব বেশিরভাগটাই আমি দিয়ে দিই। বিশেষ করে চাষাবাদের এই ফ্রন্টিয়ারে এত কিছু হচ্ছে, সবগুলোর আমার প্রতিবেশীদের বলাই আছে। বন্ধুবান্ধবরা তো আসলে আমিই তুলে দিই সব। প্রতিবেশীদেরকেও বলার রয়েছে যে যখন যেটা লাগবে নিজে তুলে নেওয়া হবে, কলিং বেল টেপারও দরকার নেই। তো আমার এখানে কটা বাড়ি হবে, 10-15টা বাড়ি পরে এক দাদু দিদা আছে, তাদের আমার খুব ভালো লাগে। তারা প্রত্যেক দিন যখনই দেখা হয়, অলমোস্ট এভরিডেই সামনে দিয়ে ইভিনিং ওয়াকে যায়, দেখা হলে খুব আদর করে। বিশেষ করে সেইকার যখন শুনলো যে মা নেই, তখন ওরাও সামহাউ অনেকটা হয়ে গেছিলো, ইমোশনাল হয়ে গেছিলো। যাই হোক, এর মধ্যে একদিন এখান দিয়ে যাচ্ছিলো, তার কথায় কথা বললো। তারপর আমি অনেকগুলো সবজি যা ছিল, 8-10 রকমের সবজি, তারপর ফল টল যা ছিল তুলে দিলাম। তো সেটা খেয়ে এই নোটটা আমার দরজার সামনে রেখে গেছে। এইমাত্র আমি জাস্ট দরজাটা খুললাম, দরজাটা খুলে বেরিয়ে দেখি এটা কিসের ছোট্ট একটা কাগজের টুকরো। তো মিশেল অ্যান্ড ওয়াইজ এড সরি, চশমা ছাড়া কাছেরটা দেখতে অসুবিধা হয়। অনেক কিছু বলে ফেললাম যেটা দেখাবো তার আগেই। হ্যাঁ, এবার আসল ভিডিওটা শুরু করি। আপনাদের গত নভেম্বর থেকে বলে আসছিলাম যে আমি আমার গার্ডেন বা ফার্ম যাই বলুন, এটা পুরো একটা পার্মানেন্ট সেট আপ করছি, এরকমই রাখবো। জাস্ট রোটেশন চলবে, শাকসবজি ইত্যাদির। ফল তো আর রোটেশনের কিছু হয় না, ওটা থাকবে। তো হিসাব করে দেখলাম মোটামুটি 48-49টা ফল গাছ হয়ে গেছে। এবং সবজির তো গরমে শাক এবং সবজি মিলে 30+, শীতেও প্রায় কত হবে, 17-18টা হবে শাকসবজি হয়। তো পুরো পার্মানেন্ট সেট আপটা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাই। অনেকক্ষণ ধরে নিজেকে সামলাতে একটু অসুবিধা হয়। তো এটা আপনাদের দেখিয়েছিলাম বোধহয়, আই ডোন্ট রিমেম্বার। এটা আমার এপিফিলিয়াম অথবা যেটাকে বলে হচ্ছে, আমি আজকাল কথা ভুলে যাচ্ছি, একটু সময় লাগবে ঠিক হতে, যেটাকে বলা হচ্ছে ব্রহ্মকমল। তার বাগান এখানে আছে 6-7 রকমের ব্রহ্মকমল। আর দরজা দিয়ে বেরোলে এই ট্রেলিসটা রয়েছে, আর্চ রয়েছে। এখানে 2 কালারের, বেগুনি এবং পিঙ্ক কালারের উইস্টেরিয়া আসবে, এবং 2 রকমের গোলাপ ফুল রয়েছে। এছাড়া আমার এই ঘরে ঢোকার মুখে এই পাথরেটায় অসংখ্য ফুল রয়েছে, প্রচুর মামস রয়েছে,
জবা রয়েছে, জবাটা মেনলি মায়ের জন্য, মা কালীর জন্য, মায়ের পুজোর জন্য। সাইড ইয়ার্ডেও রয়েছে, এখানেও রয়েছে। এখানে আরেকটা ছোট্ট উইস্টিরিয়া ছিল, সেটাকে এরকম একটা ট্রেলিস বানিয়ে দিয়েছি এখানে রাখার জন্য, আর ফ্ল্যাট ট্রেলিস টবের ওপর বেস করেই তো এখানে হবে। তো এই হচ্ছে আমার পার্মানেন্ট সেট আপটা। যদিও বললাম 2 মাস আগে আপনাদের দেখানোর প্ল্যান ছিল, তখন যদি দেখাতে পারতাম আরও ভালো বুঝতে পারছেন। এখানে আমার 4টে বেড রয়েছে। এই বেডটাতেও প্রচুর পরিমাণে স্কোয়াশ রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। স্কোয়াশ রয়েছে, তারপরে লেমন কিউকাম্বার রয়েছে এখানে দেখা যাচ্ছে, তারপরে ক্যান্টেলপ হচ্ছে, জুকিনি হচ্ছে, তারপরে এই স্কোয়াশটাকে বলা হচ্ছে অ্যাকর্ন স্কোয়াশ। আমি ওই পাশে আরও ভালো করে স্পষ্ট দেখানোর মতো রয়েছে। তো এখানে 4টে বেড রয়েছে। একদম লাস্ট বেডটা হচ্ছে টমেটোর বেড। এছাড়া এখানে ধনেপাতা, লাউ, কুমড়ো, ভেন্ডি, তারপরে লাল শাক, ডাঁটা শাক, পাট শাক, গঙ্গুরা সব রয়েছে, এবং রয়েছে হচ্ছে মটরশুঁটি। আর এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন এই বেডটার। এই দুটো বেড হচ্ছে একটু বড়, এই দুটো বেড একটু ছোটো, কারণ এখানে ফল গাছ রয়েছে বলে তার জন্য একটু স্পেস বার করার জন্য এই দুটো বেডকে একটু ছোটো করা হয়েছে। তো এখানে ভুট্টা হয়েছিল, ভালো ভুট্টা হয়েছে। আমার 8খানা বোধহয় ভুট্টা গাছ ছিল এখানে, তাতে প্রায় গোটা 30-35টা ভুট্টা হয়েছে। দিয়ে থুয়ে এখনও 8-10টা তো রয়েছে, আমরা এখনও খাইনি, বাট বাকিগুলো সব দেওয়া হয়ে গেছে। 8-10টা রয়েছে। অ্যাকচুয়ালি যবে থেকে মায়ের খবর এসছে, বললাম মা অনেক দিন আইসিইউতে ছিল, 26 দিন। তারপরে ডাক্তার যখন গিভ আপ করলো, আমরা কনসেন্ট দেওয়ার পরে আমরা প্রিপেয়ার হচ্ছিলাম মানসিকভাবে। তো তারপরে যখন মারা গেল, তারপর বন্ধুবান্ধবরা এসে এত ফল সবজি দিয়ে গেছে, এখন লিটারালি আমি সবাইকে ফল বিতরণ করছি। কালকেও দিলাম, তার আগের দিনও দিলাম, লোকজনকে যাকেই পাচ্ছি মানে ব্যাগ ভর্তি ফল সবজি দিয়ে দিচ্ছি। ফলে আমরা নিজেদের ফল সবজি যেটা হচ্ছে সেটা আর খাওয়ার সুযোগ পাচ্ছি না। যাই হোক, তো এই বেডটাতে মটরশুঁটিগুলো হয়ে এসছে, প্রায় এখানে শুকিয়ে এসছে। তো এগুলো তুলবো কয়েকদিনের মধ্যে, মটরশুঁটিগুলো তুলতে হবে এবং স্কোয়াশগুলো তুলতে হবে। আর এই বেডটা হচ্ছে পার্মানেন্টলি টমেটোর বেড। এবার আমার যেটা হয়, অল্পেতে পেট ভরে না, এই ক্ষেত্রে আমি ভাবি যে এইখানে একটু জায়গা রয়েছে, এখানেও একটু ইউটিলাইজ করে ফেলি জায়গাটুকু। তো সেই হিসাবে এখানে কিছু ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছিলাম কর্নার বরাবর, ধার বরাবর। আর এই বেডের যে লাউ গাছটা রয়েছে সেটা বেড়ে এখানে আমার সমস্ত গাছ ভর্তি করে দিচ্ছে। আজকে দেখলাম বেশ কয়েকটা ফিমেল ফ্লাওয়ার এসছে, 3টে 4টে, আর এখানে কোথাও একটা যেন ঝুলছে একটা। ইয়েস, এই একটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই একটা অলরেডি খানিকটা বড় হয়েছে। তো এনিওয়েজ, তো এটা তো বেশ কিছু লাউ হবে আশা করি। টমেটো উঠতে শুরু করেছে। আপনারা জানেন যে গত বছর আমি 150 পাউন্ডের মতো টমেটো আমি নিজে কাউন্ট করেছি ওজন হিসাবে, তারপরে কাউন্ট করা বন্ধ করে দিয়েছিলাম। 130 পাউন্ডের মতো, সরি মাই ব্যাড, কিন্তু তারপরে আরও হয়েছে অনেক, তার কাউন্ট করা বন্ধ করে দিয়েছিলাম। তো সেই হিসাবে আমি এবার টমেটোটা কমিয়ে দিয়েছি, অসম্ভব, লোককে দিয়েও শেষ করতে পারিনি। যাই হোক, এই গেল আমার ফ্রন্টিয়ার্ডের ভেজিটেবল পোর্শনটা। এছাড়া আমি এখানে 3টে পিট বানিয়েছিলাম, ফ্লাওয়ার পিট। 1, 2, 3, 3টে পিঠে প্রচুর ফুল হয়েছে। ঠাকুরকে এই মা মারা যাওয়ার আগে অবধি ঠাকুরকে প্রচুর ফুল দিয়েছি। এখন আবার পুজো শুরু করেছি সবে, ফুল দেওয়া হচ্ছে ঠাকুরকে। যাই হোক, মূলত 2 ধরনের সূর্যমুখী আমি লাগাই। একটা হচ্ছে যেটা ম্যামথ, সত্যি ম্যামথ, গাছে ফুলের ভারে গাছ ভেঙে পড়ে এই অবস্থা। এটা প্রায় 18-20 ইঞ্চ ডায়ামিটার হয়েছিল। তখন আর দেখানোর মতো মানসিক অবস্থা ছিল না, তবু একটা রিল করে রেখেছিলাম আমি একদিন হঠাৎ করে, তো সেটাও পোস্ট করিনি, করবো কখনো এক সময়। এখানে অনেকগুলো ম্যামথ হয়েছে নানা সাইজের, এই যে ভর্তি, প্রচুর পরিমাণে পলিনেটার, মানে বাটারফ্লাই, মৌমাছি ঘুরে বেড়ায়, খুব ভালো লাগে। পাখি, এক ধরনের ছোটো পাখি আছে ভর্তি। মানে আপনাদের কাছে রিকোয়েস্ট, কারোর যদি সূর্যমুখীর বীজ চাই আমার কাছে চলে আসবেন, আর কিছুদিন বাদে, আর মাসখানেক বাদের থেকে আমি দিতে পারবো যত খুশি। আমি জেনারেলি কোনো কিছু বিক্রি করি না, বা আমি যেগুলো মাছ ধরি অথবা চাষাবাদ করে উৎপাদন করি তার কিছুটাই বিক্রি করি না। তো আপনাদের যাদের লাগবে নিয়ে যাবেন এসে, আপনার যারা কাছে আছেন। এনিওয়েজ, আরেকটা সূর্যমুখী যদি আপনাদের মনে থাকে, 153টা সূর্যমুখী গুনেছিলাম গত বছর একটা গাছে ওই কর্নারের, সেইটার বীজ থেকে আরেকটা লাগিয়েছি। এটাতে 153টা হবে না, আমাদের 50-60টা হয়ে যাবে আরামসে।
আর আমার প্যাশন ফ্রুটটা মনস্টার ভাইন, যেটা সুমিতও বলে আমিও বলি একই কথা, মনস্টার ভাইন। এটা সত্যি মনস্টার ভাইন, প্রচণ্ড পরিমাণে বাড়ছে, আমি কেটে শেষ করতে পারছি না। আমার 96 গ্যালনের ট্রাশ ভরে যায়, যেটা এসের গ্রিন যেটা। এছাড়া আমার এই ওয়াইল্ড স্ট্রিপ, যেটা ওয়াইল্ড ফ্লাওয়ার স্ট্রিপ ছিল, এখন ওয়াইল্ড ফ্লাওয়ার এবং ফ্রুট স্ট্রিপ, এটাতে না প্রচুর ফল এসছে, আমার খুব ভালো লাগে। এই যে গোল্ডেন কালারের রাসবেরিটা দারুণ খেতে, অসম্ভব মিষ্টি এবং দারুণ অদ্ভুত ফ্লেভার, মুখে দিলে গলে যায়। এখানে 7 রকমের আমি বেরিজ লাগিয়েছিলাম, তো দেখি এই তলা দিয়ে যাওয়া যায় কি না। এখন আমার ফ্রন্টিয়ার্ডে হাঁটার জায়গার অভাব হয়ে গেছে, হামাগুড়ি দিয়ে বেরোতে হচ্ছে। গাঁদা লাগিয়েছি প্রচুর, আপনারা যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদের জন্য বলছি, গাঁদা লাগাবেন আপনার খেতে, গার্ডেনে। কারণ হচ্ছে গাঁদা এক ধরনের স্মেল নিঃসরণ করে, যেগুলোর জন্য আমি জানি না আমি সঠিক ওয়ার্ডগুলো বলছি কি না, সেগুলোর জন্য অনেক পোকামাকড় দূরে থাকে, ফলে গাঁদা, মিন্ট এগুলো লাগাবেন। তো এই সাইডটা, আচ্ছা এই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়নি, এই সাইডটা আমার বাগানের, এই সাইডটাকে আমি পুরো দেখুন কত পরিমাণে আপেল ঝরছে, ডজন ডজন আপেল প্রত্যেক দিন ঝরছে। তো যাই হোক, পুরো আমি ফুড ফরেস্টের মতো বানিয়েছি, যেখানে হচ্ছে সব ফলের গাছ ভর্তি, ঠিক আছে। এবং মাটিটাকেও প্লাস্টিক সরিয়ে দিয়েছি, মাটিটাকে আমি এবার কন্ডিশনিং করছি, পাইন বার্ক দিয়েছি, এরপর নানা কিছু দিয়ে প্রসেস করে এই মাটিটা আমি সেলফ ফার্টাইল এমনভাবে করার চেষ্টায় আছি আগামী 2-1 বছরের মধ্যে, যাতে এই অঞ্চলে গাছ লাগালে এই এরিয়াতে কোনো রকম সার দেওয়া দরকার পড়বে না, জল দেওয়া দরকার পড়বে না ফর লং টার্ম। তো এখানেও একটা বড় ম্যামথ সূর্যমুখী হয়েছে, প্রত্যেকটা সূর্যমুখী থেকে হাজার হাজার বীজ বেরোবে। অ্যাগেইন যে বলছি, বে এরিয়ার যারা রয়েছে আমার বন্ধুবান্ধব বলে লিমিট করছি না, যারা আমার ভিডিও দেখেছেন বা কখনো আমার সাথে আলাপ হয়েছে, এসে নিয়ে যাবেন আপনাদের যদি লাগে, একদম সোজা, কিচ্ছু করতে হয় না, রেগুলার জলটা দিলেই হয়ে যায়, এনাফ। তো এখানে আমার ফুড ফরেস্টের মাঝখানে এখানে আমি আর্টিচোক এবছরও খাওয়া হয়নি, অনেকগুলো দিয়ে দিয়েছি, যে কেটে কেটে জনগণকে দিয়ে দিয়েছি, বাট আমি খাওয়া হয়নি এবছরও। এরকম মাথার উপর দিয়ে ঝড় বয়ে গেলে কি আর হয়। যাই হোক, ফ্রন্টিয়ার্ডের এই পোর্শনটাকে আমি বলছি ফুড ফরেস্ট, আর এখানে সব ফল গাছ নানা রকম। আমি যদি পরে একটা ভিডিও করবো যে আমার কটা ফল গাছ আছে ইনক্লুডিং বেরি, অ্যান্ড দ্যাট ইজ 48 রাফলি, ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো এখানে আমার এগুলো রয়েছে, তাছাড়া 5-in-1 অ্যাপেল রয়েছে। এই ক্ষেত্রে একটা ঝাড় খেয়ে গেছি, প্লামটা গত 6 মাস ধরে এই অবস্থায় আছে, না বাঁচছে না মরছে না, পুরো আইসিইউ কন্ডিশন, মানে বাঁচবেও না মরবেও না এরকম আছে। আমিও পণ করে রেখেছি, তুই এরকম থাকলে আমি 10 বছর এরকম রাখবো, তুলে ফেলে দেবো না, দেখি তুই কী করিস। আমার যা চেষ্টার আমি চেষ্টা করেছি। টাকটা জ্বলে যাচ্ছে রোদে। যাই হোক, এখানে দুটো চেরি গাছ রয়েছে, চেরিতে এবারও ফলস খেয়েছি। এখানে 5-in-1 প্লাম রয়েছে, প্লামটা এবছর লাগিয়েছি, হয়নি কিছু। এটা হচ্ছে নেকটারিন, ডোয়ার্ফ নেকটারিন, গত বছর দেখেছি, আরও ছোট ছিল গাছটা, তখন প্রায় 60-70টা নেকটারিন দিয়েছে। এবার অল্টারনেট ইয়ারে কম হয় যেমন ফল নেকটারিন, এবার ওইদিকে পিচটা রয়েছে, পিচেরও একই অবস্থা। তো এখানে এবার ফিগের বেশ কিছু অ্যাডিশন হয়েছে। এটা হচ্ছে ডাকোটা ফিগ, গ্রিন কালারের হয় এবং গ্রিন কালারের পাকলেও গ্রিন থাকে, বেশ মজাদার আর কি, ঠিক আছে। সেই দিক থেকে এখানে একটা এশিয়ান পিয়ার্স লাগিয়েছি, এটা বোধহয় সেনজিং বা হোয়াটএভার প্রজাতি। আর এখানে ব্লুবেরিটা রয়েছে, টপটা এখান থেকে সরাতে হবে, এখানে জবরদস্ত কন্ডিশন। আর এখানে রয়েছে টাইগার ফিগ, দারুণ দেখতে, দারুণ খেতে হয়, টাইগার ফিগ লাগিয়েছি একটা। আর এখানে যেটা সাস্টুমা অরেঞ্জটা ছিল সেটাই রয়েছে, সাস্টুমা অরেঞ্জটা গত বছর প্রচুর ফল দিয়েছে, এবছর ফিজিক্যাল গ্রোথটা খুব হচ্ছে, তো আশা করি কিছুদিনের মধ্যে ফুল আসবে। আর আমার সবচেয়ে প্রিয় ফলের মধ্যে একটা পার্সিমন রয়েছে। এবার আপনারা হয়তো নোটিস করে থাকবেন, প্রত্যেকটা ফল গাছের গোড়ায় আমি এগুলো লাগিয়েছি, এগুলো বোধহয় ন্যাস্টাটাম বা সামথিং এই জাতীয় কিছু একটা বলে। এই পাতাগুলো এডিবল, ফুলগুলো সম্ভবত এডিবল। এগুলো আমি লাগিয়েছি হচ্ছে গাছের গোড়াটা ঢেকে রাখার জন্য, সুন্দরও হবে, এগুলো মরে পড়লে ফার্টিলাইজার হবে, এবং এগুলো বেশ জলটাকে ইভাপোরেশনের হাত থেকে বাঁচাবে। তো আপনাদের বলছিলাম যেমন এই সাইডটাতে আমি একটু নানা রকমভাবে চেষ্টা করছি, এখানে আরও কিছু ন্যাস্টাটাম এগুলোর গোড়াতেও লাগাতে হবে। তো তারই প্রসেস অ্যাগেন, নেক্সট হয়তো 1 বছর বাদে আপনাদেরকে এটা নিয়ে আপডেট দেবো। ফিগ গাছ, যে আপনারা জানেনই যে ফিগ গাছ দানবের মতো বাড়ে, আমি একদম 2 ফুট 2.5 ফুটে কেটে দিয়েছিলাম, আবার 10 ফুট হয়ে যাবে। ফিগ গাছ আপ টু 10 ফুট পর্যন্ত এভরি সিজনে বাড়তে পারে, এবং প্রচণ্ড খিদে ফিগ গাছের, প্রচণ্ড খায়, সেটা জল বলুন সার বলুন, যাই হোক।
এখানে আমার সেই পিচ গাছটা, আল্ট্রা ডোয়ার্ফ পিচ গাছটা, এবছর পিচ গাছেও একটু কম হয়েছে। তার কারণ হচ্ছে যে অল্টারনেট ইয়ারে এবছর ফিজিক্যালি বাড়বে বেশি। এই 3টে গাছের ফিজিক্যাল গ্রোথ হচ্ছে এবার। আর অরেঞ্জ গাছটা, যেটা হচ্ছে নাগপুর অরেঞ্জ হচ্ছে না আমাদের দেশে, সেই টাইপের। আর ওটা হচ্ছে নেকটারিন আল্ট্রা ডোয়ার্ফ, আর এটা আল্ট্রা ডোয়ার্ফ পিচ গাছ। এটা নতুন এডিশন, এই নতুন এডিশন। এটা হচ্ছে ডোয়ার্ফ মেক্সিকালো অ্যাভোকাডো। সো জেনারেলি ডোয়ার্ফ অ্যাভোকাডো এটা একটু রেয়ার কম্পারেটিভলি, এবং সবসময় সব জায়গায় হয়ও না। এই ওয়েদারে মেক্সিকালোটা বাঁচে তো, এবং পাওয়া যায় না। অনেক কষ্টে পেয়েছি একটা, মানে অনেক কষ্ট বলাটা ভুল হবে, কারণ সেটা লাকিলি পেয়ে গেছি দুম করে। আচ্ছা, এখানে এই অরেঞ্জ আঙুর গাছটা, আবার সেই কথা মনে পড়ছে। গত বছর 200-300 থোকা আঙুর হয়েছিল, তেমন খাইনি। সেটা নিয়ে মা বলছিল যে কেন খাসনি, আঙুর এত ভালো, ইত্যাদি ইত্যাদি। এবছর আমি তাই মানে আঙুরের কোয়ালিটিটা ভালো করার জন্য অনেক ছেটে ফেটে দিয়েছিলাম, এবং মানে ফুলও ফেলে দিয়েছিলাম হ্যান্ডফুল। হ্যাঁ, যে কটা হয়েছে ভালো হয়েছে, ভালো মিষ্টি হয়েছে, সাইজে একটু ছোট হয়েছে। তো যাই হোক, এখন আর কেউ জিজ্ঞেস করবে না যে বাবু তোর আঙুর গাছে আঙুর হয়েছে। যাই হোক, এবার একটা মজাদার টমেটো লাগিয়েছি। আমি জানি না কী নাম এই টমেটোটা, লম্বাটে বেশ, আমার বেশ মজাদার লেগেছে। নাম ভুলে গেছি, কিছুটা লেখা ছিল যখন লাগিয়েছিল, অবশ্যই লাগিয়েছিলাম। তো এখন জানি না এটার নাম, বাট ভুলে গেছি। পেয়ারা গাছটায় প্রচুর ফুল এসছে, কয়েক হাজার ফুল এসছে। কটা টিকবে আমি জানি না। এটা এর 3rd বছর সবে, এটা মানে তার রুট শক্ত করে বসতে পেরেছে। তো প্রচুর ফল এসছে এখনও, মানে এই ছোটো ছোটো ফুল, এই সাইজ আপনাদের দেখা যাচ্ছে এই রোদায় ছায়া। এই এখানে যে আরেকটা সেম ওই প্রজাতির আঙুর ছিল, সেটাকে তুলে ফেলে দিয়েছি। এখানে এটা লাগিয়েছি, এটা হচ্ছে জাপানিজ কাহুয়া অরেঞ্জ আঙুর, কিছু একটা নাম ভুলে গেছি একটু। আর এটা তো সেই ব্ল্যাক ক্যাপ রাসবেরি যেটা রয়েছে, অসম্ভব মিষ্টি, ওয়ান অফ দ্য বেস্ট রাসবেরি, কালো রঙের রাসবেরি। আচ্ছা, এখানে না আমার প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি দিয়েছে। এখন একদম সিজন শেষ, হ্যান্ডফুল অফ রয়ে গেছে। বাট এখানে এবার আমাকে না পার ডে আমি 60-70টা পর্যন্ত তুলেছি। 30-40-50 পর্যন্ত তো অ্যাভারেজ তুলেছি, 60-70টা তুলেছি। এখন সাইজ ছোট হয়ে গেছে, এর ডবল সাইজ হয়েছে, যেগুলো আমরা কস্কো থেকে কিনি সেই সাইজের। ভালো মিষ্টি। এখানে 3টে প্রজাতির ব্ল্যাকবেরি আছে, এই একটা ব্ল্যাকবেরির একটা মজা হচ্ছে যে এক জায়গায় লাগালে চারদিক থেকে সেই মাটির তলা দিয়ে শিকড় গিয়ে গজাতে থাকে। এই একটা গজিয়েছে, ওই একটা গজিয়েছে। তো আমি যেটা করি, এগুলো তুলে রুটটা যখন এদের একটু শক্তপোক্ত হয়, তুলে বন্ধুবান্ধব চেনাশোনা যে চায় তাকে দিয়ে দিই। তো ভালো, ওদেরও হোক। আচ্ছা, নতুন আরেকটা এডিশন যেটা আপনাদেরকে আগে দেখানো হয়নি, অনেকদিন তো ভিডিও বানানো হয়নি, ওটা অ্যাপ্রিকট। এটা ছোটো সাইজের হয়, সম্ভবত বোহেমিয়ান অ্যাপ্রিকট, ভুলে গেছি। সম্ভবত খুব মিষ্টি হয়, ছোট হয় কিন্তু মিষ্টি হয়। এগুলো একটু বড় হলে আরও বড় টবে দিতে হবে। এই আরেকটা নতুন এডিশন স্ট্রবেরি গোয়াভা, ফুল এসছে। এটা স্ট্রবেরি রঙের, লাল একদম স্ট্রবেরির মতো কালারের হয়। একটু বোধহয় সাইট্রাস টেস্ট আছে। এনিওয়েজ দেখি। তো এই নিয়ে আমার 4টে গোয়াভা হলো। ওই পিঙ্ক গোয়াভাটা, হ্যাঁ, এই গোয়াভাটা আপনাদের আগে বলেছি কিনা জানি না, আমাকে যে বিক্রি করেছে সে সাদা গোয়াভা বলে বিক্রি করেছে। বাট গত বছর 2টো হয়েছিল না, একটা হয়েছিল, তখন দেখলাম ওটা আদতে পিঙ্ক গোয়াভা। তো এই পিঙ্ক গোয়াভা, তার সাথে রয়েছে আমার পাইনাপেল গোয়াভা। এটাতে প্রচুর ফুল এসেছিলো, অসম্ভব ফুল এসেছিলো, ফুলগুলো ঝরে গেছে, জানি না, দেখতে হবে কেন। অল্প কটা হ্যান্ডফুল অফ ফুল পড়ে আছে। এই একটা, 2টো, আর যেটা আপনাদের দেখালাম স্ট্রবেরি গোয়াভা 3টে, আর 4th গোয়াভা হচ্ছে লেমন গোয়াভা। এটা খুব পছন্দের সবার, বিশেষত মেয়েরা খুব পছন্দ করে। এটার একটা লেমনিশ ফ্লেভার আছে এবং হলুদ হয় পাকলে। ছোট্ট বাইট সাইজ গোয়াভা, বাট খুব ভালো খেতে, অদ্ভুত সুন্দর, মানে টক মিষ্টির মধ্যে এটা দারুণ খেতে একটা। এবছর জানি না 1000 খানেকের মতো ফল হতেই পারে, প্রচণ্ড। প্রত্যেকটা ডালে ডজন ঝুলে আছে, আপনারা যদি দেখতে পান এই মুহূর্তে। এই দেখুন, এটা আলোতে ভালো দেখা যাবে আশা করি। তো যাই হোক, জাম গাছটা অ্যাজ ইউজুয়ালি আমার জাম হয় না, এই ওয়েদারে জাম হওয়ানো অনেক কষ্ট, বাট এই যে বেঁচে আছে, আই এম ভেরি হ্যাপি।
তাছাড়া আপনাদের যদি মনে থাকে জাপানিজ প্লাম, যেটা প্রুন, যেটা বা যেটা দেশের ভাষায় বলে সম্ভবত আলু বোখরা, বাট জাপানিজ স্পিসিস, সেটা ফল হয়নি, ফুল এসেছিলো, ফল হয়নি। আমি জানি না, এই মাটিগুলো খুব ভালো মাটি, তখন ওই মুহূর্তে কিনে দিতে পারিনি এই ড্রাম কটায়, প্রচুর খরচা। তো আমি আর কিছু কম্পাইল করা মাটি রয়েছে, তো বোধহয় পাল্টাতে হবে। এনিওয়েজ দেখবো। তারপর এইটা আবার ফলস খেয়েছি দায়িত্ব নিয়ে, পাকিস্তানি মালবেরিতে এই একটা, যেটা এই বড়টার থেকে কেটে বা ডাল কেটে বানিয়েছিলাম। তো আমার এগুলো মাটিতে না দিলে না মনে হয় না আমি খুব বেশি ফ্রুটফুল হবে আমার। এনিওয়েজ, তবে এবছর আমার এই পার্সিয়ান ব্ল্যাক মালবেরি আর এই হোয়াইট মালবেরি যে কত ফল দিয়েছে, টাচউড, ছুঁয়ে দিচ্ছি নিজেই, বিশ্বাস করাতে পারবো না, অসম্ভব ভালো খেতে, অসম্ভব ভালো খেতে। গত বছর 4টে হয়েছিল। এটা হচ্ছে ওয়াশিংটন সেমি ডোয়ার্ফ নেভাল অরেঞ্জ, ক্যালিফোর্নিয়া নেভাল অরেঞ্জ নয়, ওয়াশিংটন সেমি ডোয়ার্ফ। তো এটা গত বছর 4টে মাত্র ফল হয়েছিল, তার আগের বছর একটা হয়েছিল, এবছর হয়েছে বেশ কিছু, কয়েক ডজন হতে পারে। এটা হচ্ছে আমার পিঙ্ক ব্লুবেরি, যেটাকে পিঙ্ক লেমনের ব্লুবেরিও বলে। এবছর সাডেনলি গাছটা বাড়লো কিন্তু ফল দিল না, দেখা যাক কি। আচ্ছা, একটা টিপ, যখনই আপনাদের গোলাপ ঝরে যাবে তারপরে না এগুলোকে ফেলে দেবেন, এই যে হয়ে থাকে এগুলো, এবং বিশেষত যেগুলো বড় বড় দেখবেন ফলের মতো হয়ে থাকে সেগুলো তো ফেলেই দেবেন। আমি দেখছি একটা যে দেখতে পাই, তার কারণ হচ্ছে গাছ ফিল করে যে হ্যাঁ তার এই বছরের মতো কার্যকলাপ শেষ, এই সিজনের মতো, কারণ হচ্ছে সে ফল দিয়ে দিয়েছে এবং তার আর ফুলের দরকার নেই। ফলে তার ভেতরের সিস্টেম ওকে বলে যে আর ফুল এই সিজনের মতো দেওয়া দরকার নেই। আপনারা যেগুলো কেটে দেন তখনও গাছ ফিল করে, ও না এবছর তো বংশবৃদ্ধির চান্সটা আমি হারালাম, সো লেট আবার ফুল দিই, সরি নাক বন্ধ হয়ে যাচ্ছে হাওয়ায়। এই হচ্ছে ফ্রন্টিয়ার্ড, একমাত্র ফ্রন্টিয়ার্ড এই এরিয়াতে। ইনফ্যাক্ট এই যে দাদু দিদার কথা বললাম, দে বোথ অফ 80+, 86, 87 বোথ। তো ওরা বলছিল যে আমরা তো এত বছর এখানে আছি, ডাবলিনে এত বড় গার্ডেন, এইটুকু জায়গায় এত গাছ কোথাও দেখিনি, এত সুন্দর। হ্যাঁ, একটা ভালো জিনিস লাগে, প্রত্যেকটা বয়স্ক যারা এখান দিয়ে হাঁটাহাঁটি করে, দাদু দিদা বা আমাদের বাবা মাদের বয়সে, প্রত্যেকে এসে দাঁড়ায়, প্রত্যেকে দেখে, ডেকে ডেকে কথা বলে, তারা নানা রকম কোশ্চেন করে। তো আজকে অনেকটা মনে এনার্জি সঞ্চয় করে ভিডিওটা বানাচ্ছি, তার কারণ হচ্ছে যে এই অনেক কিছুই আগামী 2 সপ্তাহের মধ্যে আমি গুটিয়ে দেবো এখান থেকে। যেমন হচ্ছে ওই মটরশুঁটিগুলো হওয়া হয়ে যাবে, ভুট্টাগুলোর মতো আমি ছড়িয়ে দেবো, আর দরকার হবে না মানে দাঁড়ানো না আর কি। আর স্কোয়াশগুলো এই স্কোয়াশটা যেটা আপনাদের দেখালাম লম্বাটে স্কোয়াশ, আরেকটা স্কোয়াশ হচ্ছে অ্যাকর্ন স্কোয়াশ, সেটার এখানে একটা দেখলাম ফল আছে কি, হ্যাঁ অ্যাকর্ন স্কোয়াশ, এটা ওই অ্যাকর্ন ফলের মতো হয়। আপনাদের যদি মনে থাকে যে আইস এজ সিনেমাটা, একটা কাঠবিড়ালি যে একটা ফলের পেছনে পেছনে ঘুরেছিল পুরো প্রত্যেকটা সেতে সিনেমাতে, সেইটা অ্যাকর্ন সেই শেপের হয় বলে এই স্কোয়াশগুলোকে অ্যাকর্ন স্কোয়াশ বলে। খেতে যথেষ্ট ভালো, রেগুলার যেরকম স্কোয়াশ হয় তার মতোই, কুমড়ো টাইপের জাত ভাই। তো রান্না করে খাও, অনেক কিছুই এখানে হচ্ছে যেগুলো আমাদের এবছর লাগানোই সার হয়েছে, খাওয়া হয়নি। যেমন হচ্ছে পাট শাকটা অন্য বছর থেকে ভালো হয়েছে। এই ওয়েদারে পাট শাক হওয়ানোটা খুব প্রবলেমেটিক আর কষ্টসাধ্য। তো তাছাড়া এইগুলো তুলে দিলে এই গাছ স্কোয়াশ, এইটা ভালো দেখা যাচ্ছে এখন স্কোয়াশের শেপটা এখন বুঝতে পারছেন, এই এখন ফলের মতো, আমার উচ্চারণটা ভুল হতে পারে। তো যেটা হচ্ছে, তো এগুলো আর ফুল আসবে না, আসলেও আমার দরকার নেই, এখানে 10-15টা আছে, গুড এনাফ। আর তার মধ্যে একটা দুটো খাবো, অ্যাকচুয়ালি অলরেডি 2টো দেওয়া হয়ে গেছে, দাদু দিদাদের একটা দিয়েছিলাম, আরেকজনকে একটা দিয়েছিলাম। তো 2টো বাদ দিয়ে এখনও 10-12টা আছে হয়তো, আই ডোন্ট নো, গুনে দেখতে হবে, আমার আর দরকার নেই। ঠিক আছে, তো ক্যান্টিলপটা থাকবে, লেমন কিউকাম্বারটাকেও সরিয়ে দেবো, লাউটা থাকবে, আর হচ্ছে যে এই 2 ধরনের স্কোয়াশগুলো একদম কচি অবস্থায় মানে
গাছটা যদি কেটে দিই তাহলে ওগুলো ফেলে দিতে হবে, এগুলো খাদ্যযোগ্য হবে না, রাখাও যাবে না। না হলে স্কোয়াশ কিন্তু বেশ অনেক দিন থাকে, পেকে গেলে, শুকিয়ে গেলে, কারণ পেকে গেলে আর কি, পাকার পরে স্কোয়াশ কিন্তু অনেক দিন থাকে। তো সেই অবধি হোপফুলি আগামী 2-3 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, পৌঁছে যাবে, তখন গাছগুলো সরিয়ে দেবে। ওই জায়গাটা হাঁটার জায়গা ছিল কালকে না সেদিনকার দাদু দিদাকেই আমাকে বউ বলছিল যে এটা হাঁটার জায়গা ছিল কিন্তু জুয়েল জায়গা রাখে না। আমি থোড়াই বলেছি গাছগুলোকে এত বড় হতে, বুঝিনি যে এতটা খেয়ে নেবে জায়গা। এনিওয়েজ, সূর্যমুখীগুলো খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, এত বড় বড় একটা কাণ্ড দেখুন, বড় গাছের মতো মোটা কাণ্ডগুলো, প্রায় ডায়ামিটারে কত 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চির মতো ডায়ামিটার হবে। তো যাই হোক, এনিওয়েজ এই হচ্ছে ফ্রন্টিয়ারটা একটু পরিষ্কার করতে পারলে আরও দেখাবো পরে ছোট ছোট ভিডিও করে, যদি এনার্জি থাকে। জানেন তো আমার মানে কাজ করার এনার্জি আছে, ভিডিও ছুতো নাতায় হাবিজাবি সব কিছু ভিডিওতে বানানোর মতো, মানে নিয়ে বানানোর মতো এনার্জি সবসময় থাকে না। বাট হ্যাঁ, আমি যেটার জন্য ওয়েট করছি যে আমার এই আর্টসটা কমপ্লিট হয়ে গেলে যদি ফুলটা সব হতে থাকে তখন খুব সুন্দর হবে। বাট আরেকটা জিনিস হচ্ছে এই উইস্টেরিয়া না বড্ড ইনভেসিভ টাইপের, একবার মানে 2 বছর ধরে বাড়ছে না, এখন যে বাড়তে শুরু করেছে এবার কিন্তু খুব বাজে রকমের বাড়ছে, আমার ছাদের ক্ষতি করে দিতে পারে। সেই জন্য আমাকে রেগুলার এগুলো এটা মেনটেন করতে হয়, কন্ট্রোলে রাখতে হয়। উঠে যাচ্ছে, এটাকে জড়িয়ে ধরছে, ওটাকে জড়িয়ে ধরছে, তো এই জিনিসগুলোকে আমাকে আটকাতে হয়। তো এই 2-3 দিন আগেই করেছিলাম, এখন আবার দেখুন 4 দিক থেকে বেড়ে যাচ্ছে, তো এগুলো করবো। যাই হোক, ফুলে ভরে গেলেই আমার ঘরে ঢোকার রাস্তাটা খুব সুন্দর হয়। এই হচ্ছে আমার ফ্রন্ট ইয়ার্ডের অবস্থা। হ্যাঁ, আমার কিছু জিনিস আরও ঠিকঠাক করতে হবে, যেগুলো প্ল্যান ছিল গত 2 মাসের মানসিক যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, হয়নি, সিম্পলি হয়নি, করে উঠতে পারিনি। শারীরিক ক্ষমতা থাকলেও মানসিক ক্ষমতা থাকে না এই অবস্থায়, অ্যাটলিস্ট আমার থাকে না, বাকিদের কথা তো বলতে পারবো না। তো এই অবস্থা হচ্ছে আমার ফ্রন্ট ইয়ার্ডের। চলুন একবারে সাইড ইয়ার্ড আর ব্যাক ইয়ার্ডটাও দেখিয়ে দিই, লম্বা ভিডিও হোক বাট দেখিয়ে দিই। ব্যাক ইয়ার্ডে যাওয়ার আগে সাইড ইয়ার্ডটা দেখিয়ে নিই। সাইড ইয়ার্ডটা অনেকটা বেটার করেছি ইন টার্মস অফ ম্যানেজমেন্ট। তো আগে 23টা গাছ ছিল সাইড ইয়ার্ডে, তারপর মাঝখানে সেটা নেমে 10টা হয়েছিল, এখন আবার 3টে অ্যাড হয়েছে। এই 3টে হচ্ছে পেঁপে গাছ। এই ঢেকে রেখেছি কারণ হচ্ছে কিছু রোডেন্ট জাতীয় প্রাণী আছে, তারা পেঁপে গাছ খুব ভালোবাসে। এর আগের বার যখন পেঁপে গাছটা চেষ্টা করেছিলাম, একদিনে আমার 3-4 ফিটের পেঁপে গাছ খেয়ে ফেলেছিল। তো যাই হোক, এই 3টে পেঁপে গাছকে এখন মাটিতে দেওয়ার চাকা নেই, টবে একটু বড় হয়ে তারপরে দেখছি। তারপরে আমার জবা গাছটা রয়েছে, প্যাপিনামেলন গাছটাকে একটু লাইট করে দিয়েছি, মাঝখানে পুরো জঙ্গল হয়ে গেছিলো, একটা টবের মধ্যে জঙ্গল হয়ে গেছিলো, লাইট করে দিয়েছি। লেমন গ্রাস করেই রেখেছি, খাওয়া হয় না। আম গাছটা নামেই আম গাছ, প্রত্যেকবার ফুল আসে গত 2 বছর ধরে, আর কিছু হয় না। আমি মোরলেস এটা নিয়ে খুব একটা বেশি আশাবাদী নই। এখানে আরেকটা ট্রেলিস সিমিলার ওই বাইরের উইস্টেরিয়ার মতো বানিয়েছি, এটা হচ্ছে শিমের জন্য। গত বছরও শিম এসেছিলো এটাতে, বাট তখন অন্যরকম ট্রেলিস ছিল, কিন্তু শিম আস্তে আস্তে এত লেট হয়ে গেছিলো যে আমার শীত পড়ে গেছিলো, আর খাওয়া যায়নি। তাই এবছর আমি শীতের ফসল 99% সব তাড়াতাড়ি তুলে দিয়েছি এপ্রিলে, গরমের ফসল লাগিয়ে দিয়েছি। কারণ গরমের ফসলটাই শর্ট টাইমের জন্য টাইম পায়, তাই না, অল্প। আমার শিউলি ফুল গাছটা বড় হচ্ছে। আমার আরেকটা যে কাইফার লাইম ছিল, যেটা দেশের গন্ধরাজের মতো, সেটা মারা গেছে। সবসময় তো 100% সাকসেসফুল হওয়া যায় না সব কিছুতে। তো আমার 4-5টা জায়গা আছে এতগুলো গাছের মধ্যে যেখানে আমার ফলস খেয়েছি আমি। নতুন একটা এনেছি, এটা কাইফারেরই অন্য প্রজাতি। এখানে এগুলো ফেলে দিতে হবে, এটা এখানে কিছু একটা ঢুকেছে পাতাটার মধ্যে। এনিওয়েজ, আমি যে হর্স র্যাডিশগুলো, আমেরিকান হর্স র্যাডিশগুলো এই টবেই সব ছিল, এখান থেকে নিয়ে ফ্রন্ট ইয়ার্ডে লাগিয়েছি ওই ওয়াইল্ড স্ট্রিপটাতে, সেটাতে ভালো বাড়ছে। এবং এটাতে স্বাভাবিক, এটা ছোট হয়ে গেছে এটার জন্য টবটা। এখান থেকে দেখি আর কোথাও লাগানো যায় কিনা, আর জায়গা নেই সত্যি বলতে, মাটিতে রাখার মতো কোনো গাছ জায়গা নেই। তো এটা হচ্ছে কাঠগোলাপ গাছ, গত বছর ফুল হয়নি, এবছর দেখি কি দাঁড়ায়। যেমন বলছিলাম যে জায়গা নেই, তাই এখন নতুন পদ্ধতি হচ্ছে যে
টবের ক্রলিং প্ল্যান্টগুলো, যেমন ছোটো ছোটো শিম গাছ অথবা ধরুন বিন অথবা করলা গাছ। করলা আমার কোনো বছর হয় না, এই প্রথমবার করলাটাতে হয়তো সাকসেসফুল হব, কারণ হচ্ছে আমি ফুল দেখতে পাচ্ছি, এখানে ছোটো ছোটো ফুল দেখতে পাচ্ছি। এই করলা গাছের জন্য এখন থেকে এই জাতীয় ধরুন লাউ কুমড়ো এরকম ট্রেলিসে লাগানো কঠিন, কারণ ওগুলো অনেক বড় হয়, মোটা ভাইন অনেক বড় হয়, ফলটাও বড় হয়। তো ছোটো ছোটো যেগুলো আছে শিম, বিন, করলা, উচ্ছে, ঝিঙে, এগুলোর জন্য এখন থেকে আমি ঠিক করি ট্রেলিসে করব। টব একটা 10 to 15 গ্যালন টব, আর তার উপর ট্রেলিস নিজের নানা রকম ডিজাইন। ওটা যেমন একটা ফ্ল্যাট ট্রেলিস, এটা বানিয়েছি কারণ হচ্ছে এখান থেকে করলাগুলো ঝুলবে আশা করছি যদি হয়। আমার হার্ডি কিউই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছিল, কিন্তু এই হার্ডি কিউইর একটা প্রবলেম হচ্ছে, বা ম্যাক্সিমাম কিউইগুলোতে আপনার মেল ফিমেল দুটো গাছ থাকতে হয় এবং আপনার পরাগ মিলন যেটা সেটা করিয়ে দিতে হয় মোস্ট অফ দ্য টাইম। আমার মেল গাছটা মরে গেছিলো, ফিমেলটাতে প্রচুর ফুল হয়েছে এবং ফুলগুলো গচ্চা গেছে, তাই নতুন করে আবার মেল প্ল্যান্ট এনেছি এবং তার জন্য একটা ট্রেলিস বানানো শুরু করেছি। এটা জাস্ট প্রাইমারি স্ট্রাকচার, এটাকে কমপ্লিট করতে হবে। এটা এগুলোর মতো যেমন জিপ টাই দিয়ে জাস্ট আটকানো স্ট্রাকচারটা করা, তারপর স্ক্রু মারা, তারপর কালার করা। তো এটা করতে হবে। এই মানসিক বলটাই সংগ্রহ করে উঠতে পারছি না, কষ্ট। একটা মজার জিনিস, কাঁচা কলা গাছ, আমার যে কলা গাছ আছে সেটা ফাইনালি আমি কনফার্মেশন পেলাম যার মাদার প্ল্যান্ট থেকে আনা হয়েছে, যে ওটাতে ওর গত অনেক বছরে কোনো কলা হয়নি, ফলে ওই গাছটাকে ট্রিম ডাউন করতে হবে। দেখাবো আপনাদেরকে। এখন 10-12টা গাছ রয়েছে ওখানের কলা গাছের, একটা রাখবো কারণ হচ্ছে ওটা কলা বউ থেকে তৈরি করা, ওটা আমাদের বাড়ির লক্ষ্মী টাইপের ধরুন, জাস্ট থিঙ্কিং লাইক দ্যাট। আর হচ্ছে যে কাঁচা কলা, এইটা একদম অলমোস্ট শিকড় নেই সেই অবস্থায় একটা গাছ পেয়েছি, তো এটাকে টবের মধ্যে বাঁচিয়ে তারপরে আমি মাটিতে ট্রান্সপ্ল্যান্ট করব, কারণ হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেশন শখটা একটা বড় জিনিস। এই সাইডটা ভেজিটেবল মেইনলি, জানেন এখানে আলু, টক পালং, তারপরে বিন, এই গ্রিন বিনগুলো, বুশ বিন, এগুলো প্রচুর খেয়েছি। বেরিয়াতে আরেকটা জিনিস দেখে অনেকেই অবাক হয়, সেটা হচ্ছে থানকুনি পাতা, গুচ্ছের থানকুনি পাতা হয়েছে। এই দেখো জলের পাইপটা বেরিয়ে গেছে এটা থেকে। তো এনিওয়েজ, তো থানকুনি পাতা দিয়ে সেইকার কাঁচা কলা দিয়ে খেয়েছি, এর মধ্যে একবারই খেয়েছি, এটা 6 মাসের বেশি হয়ে গেছে গাছ। বললাম না আমার করা হয়, নিজের খাওয়া হয় না। বেগুন গাছ, প্রচুর ক্যাপসিকাম হয়েছে এবার, লিটারালি প্রচুর হয়েছে। যখন মা মারা গেল তখন আমার ফ্রিজে কয়েক ডজন ক্যাপসিকাম আমি সব দিয়ে দিয়েছি, কারণ আমাদের কিছু রাখার নিয়ম নেই। তুলসী গাছ, কী বলবো আর, যাই হোক। গত বছরে লঙ্কা গাছগুলো অনেকগুলোই রয়ে গেছে, সেটা গোস্ট পেপার হোক বা থাই চিলি হোক বা হ্যালাপিনো হোক, যাই হোক, এই বেডটাকে আমি ক্লিন আপ করেছি। বাই দ্য ওয়ে, আখ গাছগুলো এবার বাড়ছে, হোপফুলি আগামী 1 বছরের মধ্যে আখ খেতে পাবো। এখানকার মাটিটা খুব খারাপ ছিল, এই বেডটাতে মাটি ছিলই না, 4 ইঞ্চির মতো মাটি ছিল, সেখান থেকে আমি অনেকটা টেনে এনেছি। এই থাই চিলি, ব্ল্যাক চিলি যেটা আর কি, ব্ল্যাক, তো সেটা ভর্তি হচ্ছে। এটা গত বছরের গাছ। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আপনি কিন্তু বেগুন গাছ, তারপরে ধরুন লঙ্কা গাছ, এগুলোকে বছরের পর বছর রাখতে পারেন। শীতের সময় পাতাগুলো ঝরিয়ে একটু ট্রিম করে দেবেন, যাতে ও একটা ডরম্যান্ট ঘুমিয়ে নেয় কিছুদিন, তারপরে আবার ঠিক টাইম মতো নিজে জেগে উঠবে। এখানে ওই বুশবিনগুলোর কিছু বীজ ফেলেছি, এখানে কম্পার্টমেন্টালাইজ করে দিয়েছি বেডটাকে। আর আমার সমস্ত বেডের থেকে শুধু আলু গাছ বেরিয়ে যাচ্ছিলো, তো সমস্ত আলু গাছ তুলে ফেলে দিয়েছি। এই বেডগুলোতে বিন ফিন লাগিয়েছি, বাট এগুলো তো পার্মানেন্টলি থাকবে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, এই 3টে কম্পার্টমেন্ট পেঁয়াজ, রসুন, আদা হবে এরপর থেকে। আপাতত এই গরমের মধ্যে যদি আবার কিছু বিন হয় ভালো, নাহলে বাট এবার শীতের থেকে পেঁয়াজ, রসুন, আদা শুরু হবে। এখানে 1 পিস গত বছরের লেমন কিউকাম্বারের গাছ রয়ে গেছে, কিছু বেগুন গাছ রয়ে গেছে। বাট হ্যাঁ, এই দুটো কম্পার্টমেন্ট বেডের, এই দুটো কম্পার্টমেন্ট হচ্ছে পার্মানেন্টলি হয়ে যাবে হচ্ছে আলুর জন্য। এখানে কিছু পেঁয়াজ রয়েছে গোদা গোদা সাইজে দেখতে পাচ্ছি, এগুলো তুলে ক্লিন করে এবার শীতের মুখে, এখন এটা জাস্ট কম্পার্টমেন্টালাইজ করে আইডিয়েশনটা কমপ্লিট হয়ে গেছে, বাট গাছটাকে মেনটেন করা, সেটার জন্য এই শীতের মুখে যখন আবার নতুন করে সব গাছ বসানো হবে তখন করব। এনিওয়েজ, তো এখানে যেরকম ছিল এই জায়গাটার গাছগুলো একই রয়েছে, বাট হ্যাঁ, এই জায়গাটাকে আমি পাথর টাথর বসিয়ে সমস্ত মালচ ফালচ সরিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করেছি মাটিটা। আর এই
এই যে সেই কলা গাছ যেটা বলছিলাম কলা বউ থেকে তৈরি করেছি, এখন 10টা রয়েছে, 10টা না আরও ওখানে দুটো কুচি কুচি বেরিয়েছে ওগুলো। তো এগুলোকে আমার কাটতে হবে, কেটে ট্র্যাশ করতে হবে এতগুলো, 1 পিস রাখবো এখানে মাত্র। কলা পাতা ঠিক আছে, তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কলা বউ থেকে করা একটা দুর্গাপূজার এসে। এনিওয়েজ আমি আজকে এ পাশ থেকে শুরু করি। আমার স্ট্রবেরি খেতে এবার প্রচুর স্ট্রবেরি দিয়েছে, এবং ইন্টারেস্টিংলি এবছর দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার স্ট্রবেরিগুলো সবচেয়ে মিষ্টি হয়েছে, খুব মিষ্টি হয়েছে। এখনও একটা দুটো রয়ে গেছে, সিজন তো শেষ হয়ে গেছে, তারপরও একটা দুটো করে, ও একটা দুটো কি অনেক রয়ে গেছে, এই তো। হ্যাঁ ছোটো হয়ে গেছে সাইজ, বাট অনেক রয়ে গেছে। হ্যাঁ আমি রাফলি 10-15টা তো দেখতেই পাচ্ছি। এনিওয়েজ লাউ গাছ মোটামুটি পুরো এরিয়া জুড়ে মানে দখলদারিত্ব, তাই নতুন করে একটা ট্রেলিস বানানো শুরু করলাম আমি। এই ট্রেলিসটা বানালাম, এটা আপাতত পার্শিয়ালি কমপ্লিট। যখনই শীতের ফসল লাগাবো, গরমের ফসল উঠে যাবে, তখন এটাকে ফুল কমপ্লিট করব। কারণ হচ্ছে এখন এই পুরনো ট্রেলিসটার সাথে এটা ফাউল হচ্ছে, আর পুরনো ট্রেলিসটার মধ্যে অলরেডি প্রচুর লাউ ঝুলছে, তো এখন ওটাকে কিছু করা যাবে না। তো যাই হোক, এদিক থেকে যেটা শুরু করেছিলাম, এখানে প্রচুর শিম এসছে, হোপফুলি এবার শিম খেতে পারবো। গত বছর শীতের মুখে লাউ খেতে পারেনি, কুমড়ো খেতে পারেনি, শিম খেতে পারেনি, তারা এত লেটে গজিয়েছিল। বাট আমি অ্যাকচুয়ালি লেটে করেছিলাম শীতের ফসলগুলোকে আর একটু বাড়তে দেওয়ার লোভে। তো ফলে আমি লাউ কুমড়ো শিম কিছুই খেতে পারিনি গত বছর। তো এই বছর তাড়াতাড়ি শুরু করেছি, এবার ফুল দেখতে পাচ্ছি। জুলাই মাস অলরেডি 3rd উইক, প্রায় 2nd উইক হয়ে গেছে, ক্রস করে 3rd উইক চলছে। তো হোপফুলি অ্যাটলিস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিছু যদি ফল পাই তা খাওয়া যাবে। হ্যাঁ খাওয়া মানে কি, 1 দিন 2 দিন খেলে হ্যাপি, বাকি দিয়ে দেবো। শশা হয়েছে কিছু, দেশি শশা কিছু শশা হয়েছে, আমরা 3-4টে খেয়েছি, আর 12-14টা তো দিয়ে দিয়েছি। এগুলো ছোট ছোট, এখানে প্রচুর ঝুল ছিল, এখন এগুলো ছোট, আবার নেক্সট ব্যাচ আবার 3-4 দিনে তুলতে পারবো হয়তো। তো এখানে আমি মোটামুটি প্রচুর পরিমাণে লাউ এসছে, কটা টিকবে আমি জানি না। অ্যাগেইন লাউ কোনোবার খেতে পারেনি, এবার খেতে পারবো গ্যারান্টিড। তার কারণ হচ্ছে এই লাউটা খাদ্যযোগ্য হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। দেখাই আপনাদেরকে, এই লাউটা খাওয়ার মতো হয়ে গেছে, বাট কবে কাটবো কবে খাবো এখন না। যেটা হচ্ছে যে এই কোনো কিছু করা, রান্না করা, তারপর একটা ভালো কিছু রান্না করে খাওয়া ইত্যাদি, লাউ চিংড়ি, ওই এনার্জিটা না এখন প্রচণ্ড পরিমাণে ডাউন। জাস্ট সারভাইভিং মোডে আছি আমরা, মানসিক অবস্থাটা আমাদের ঠিক নেই। আমার বাবা মারা গেছে 2021-এ কোভিডে, মাও চলে গেছে। সেদিক থেকে দেখতে গেলে আর দেশে আমার সেভাবে কেউ রইলো না। মা বাবা তো মোস্ট ইম্পর্ট্যান্ট না, তো না মানসিকভাবে আমরা ঠিক সুস্থ নেই এই মুহূর্তে। সোজা বাংলায় বলতে গেলে, আমি কোনো রাগ ঢাক না করে ওই আমুল বাটার দেওয়া কথা না বলেই বলছি, মানসিকভাবে নিজেদেরকে আমরা সুস্থ মনে করতে পারছি না। প্রতি মুহূর্তেই এত স্মৃতি, এত কথা, এত কিছু মনে পড়ছে যে পারছি না, নেওয়াটা কঠিন হয়ে গেছে সত্যি বলতে। ও আচ্ছা, নিচেও প্রচুর পরিমাণে শিমের ফুল হয়েছে দেখতে পাচ্ছি, নিচেও দেখতে পাচ্ছি প্রচুর শিমের ফুল হয়েছে। আচ্ছা যাই হোক, অনেক কিছুই নোটিস করছি না গাছে পালায় কী কী হচ্ছে। তো যাই হোক, এখানেও একটা লাউয়ের পুচকি, এটা বেঁকা। আচ্ছা আচ্ছা, এটা যেগুলো সোজা ঝোলার চান্স পায় সেগুলো হয়। আচ্ছা একটা কথা শুনেছি, আপনারা কমেন্টে জানাবেন, এই যে লাউয়ের বা এই ফলের গায়ে যে রোয়াগুলো হয়, এগুলো যদি হাত দিয়ে ধরে ভেঙে দেওয়া হয় তাহলে আর সেই ফল বাড়ে না, সেই যেরকম বাড়ার কথা সেরকম বাড়ে না। তো এনিওয়েজ সত্য মিথ্যা জানি না, এটা নিয়ে ঘাটেনি। এখানে 3টে লাউ দেখতে পাচ্ছি, আর বেশ কিছু কুচি কুচি ওই কেন আঙুলের মতো বেরিয়েছে, ওগুলো কটা টিকবে না আই ডোন্ট নো আইডিয়া। আর মোটামুটি আমার যেটা মনে হলো, অ্যাগেইন আমি ভুল হতে পারি, 100% ভুল হতে পারি, আমার 3 ধরনের লাউ হয়েছে, ঠিক আছে? তার কারণ আপনাদেরকে বলছি। এই লাউগুলো এই যে লম্বাটে গোড়া থেকে, যে ছানাটা যদি দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ ছানাটা দেখতে পাচ্ছেন আশা করি, গোড়াটা সরু, মাথাটা মোটা, এই লাউগুলো এই টাইপের দেখতে হচ্ছে, ঠিক আছে? ওই গোড়াটা সরু, মাথাটা মোটা। আর এখানকার লাউ, এই গাছটার যে লাউটার বীজ এসছে সেটা একটু অন্যরকম, একটু গোল টাইপের, ঠিক আছে? ওটা দেখা যাচ্ছে একটু গোল টাইপের, ঠিক আছে? একটু গোল টাইপের,
ঠিক আছে। আর ফ্রন্টিয়ার্ডের যে লাউয়ের এই ছানাগুলো এসছে সেগুলো সবকটা দেখলাম চাল কুমড়ো টাইপের। চাল কুমড়ো খেয়াল করে দেখবেন যে মানে একদম একটা পিঁপে টাইপের হয়, আগা থেকে গোড়া পুরোটাই সেম ডায়ামিটার ধরুন রাফলি। তো আমি জানি না, অ্যাগেন যেটা বলছি যে লাউ আর কুমড়ো নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম এবছর। তার কারণ হচ্ছে আমি এক বছরও সাকসেস পাইনি। প্রত্যেকটা বছর এই হয়েছে, শীতের ফসলের পরে লেট করে লাগিয়েছি, গরমকালে ফল হয়নি, অক্টোবরে গিয়ে ফল যখন দেখা দিল তখন এক রাতের ঠান্ডায় ফল সব। লাউ আর কুমড়ো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেন্সিটিভ দেশি প্রজাতিগুলো, অন্য কথা কী আছে আমি জানি না। যাই হোক, হোপফুলি। আচ্ছা, কুমড়ো আমি নাম বলছি না, ভিডিওতে বলা উচিত নয়। একটা দাদা আছে, কুমড়ো আমাকে গত 3 বছর ধরে বলছে জুয়েল তোর কুমড়ো হলে আমায় দিবি, কিন্তু কুমড়ো সেভাবে হয়নি। প্রত্যেক বছর ফুল, এবং ফুল পরে যখন ফল আসছে একটা দুটো, যেটা হচ্ছে যে ওই শীতে শেষ হয়ে যাচ্ছে, শীতের প্রথম শীতে। তো এবছর 2টো কুমড়ো এসে সেই তাকে বলছি, নাম না করে সে যদি ভিডিও দেখে থাকে, যদি হয় ঠিকমতো খাদ্যযোগ্য স্টেটে পৌঁছায় তাহলে অবশ্যই দেবো তোমাকে। বাকি সবাইকে যাদেরকে দিই তাদের মতো করে এক টুকরো কুমড়ো অবশ্যই তুমি পাবে, যদি খাদ্যযোগ্য হয়। তার আগে যদি ইঁদুর বাদরে ফুটো না করে দেয়, ওই একটা চাপ আছে আমার। আর হচ্ছে যে কাঠবিড়ালিতে যদি ফুটো না করে দেয়, যদিও কাঠবিড়ালিকে ঘুষ দেওয়ার আমার ব্যবস্থা রয়েছে। এখানে আমি এই কাঠবিড়ালির ঘর বানিয়ে দিয়েছি, এখানে প্রচুর পরিমাণে খাওয়ার দেওয়া হয়। ঠিক আছে, ওই যে খাওয়ার এখনও রয়েছে এবং ওরা যা খায় তার থেকে ফেলে বেশি। নিচে দেখুন, ওদের 1 সপ্তাহের খাওয়ার নিচে ফেলেছে। কি করেছে পাঁজিগুলো, সূর্যমুখীর বীজ অন্যান্যগুলো নাটফাটগুলো বেশি খেয়েছে, ভুট্টাটা খায়নি, পাঁজি আছে। যদিও আমি মিক্সড যেটা কিনি সেটার মধ্যে অর্ধেকের বেশি থাকে ভুট্টা, এই নাটফাটগুলো খেয়ে ভুট্টাটা না খেয়ে ছেড়ে দিয়েছে, পাঁজি আছে। ভালো পেলে কেউ খারাপ খায়। যাই হোক, তরমুজ গত বছর 4-5টা তরমুজ হয়েছিল, তার মধ্যে 2-3টে তো বেশ ভালো সাইজের হয়েছিল, 12-14 পাউন্ড তো আরামসে হতো। তো এবছর 2 প্রজাতির তরমুজ হয়েছে। একটা হচ্ছে এইটা, এই দেখতে পান, এইটা একটু সবুজ লাইট কালার। আরেকটা হচ্ছে ডিপ কালার, গোল টাইপের। ঠিক আছে, এই 2টো প্রজাতির। এটা হচ্ছে ডিপ কালার না ওটা। তো এই 2টো প্রজাতির হয়েছে আমার যদ্দূর মনে হচ্ছে, আমি 2টো প্রজাতির লাগিয়েছি এবং ফল দেখে তাই মনে হচ্ছে। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে বেশ খানিকটা মজাদার হবে। তার মধ্যে প্রচুর ছোটো ছোটো পুচকি এসছে, কিন্তু মুশকিল হচ্ছে আমার এই ট্রেলিজ নেই ঠিকমতো, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তার ফলে না প্রচুর পরিমাণে আহত হচ্ছে। এখানে যাতায়াত করছি, কাজ করছি, এই দেখুন এই বেচারা পুচকু আহত হয়েছে, টিকবে কিনা যায় না। ঠিক আছে, প্রচুর পরিমাণে ডিম বেরিয়েছে, এই দেখুন। কটা টিকবে আই ডোন্ট নো। আর তরমুজ কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত, মানে হচ্ছে প্রচুর পরিমাণে জল চাই তার। এই দেখুন, এখানে আবার মাকড়সা, মানে হচ্ছে স্পাইডার মাইটস ধরে ফেলেছে। তো এটাকে ঠিক করতে হবে, স্পাইডার। এই যে বললাম না, যেখানে সেখানে আমার আলু গজাচ্ছে। ফ্রন্টিয়ার্ডেও আমার সের ক্ষেতে আলু গজিয়ে গেছে, যেখানে আমার বললাম না, আমি কথা ভুলে যাচ্ছি, আর্টিচোক এবং কচু রয়েছে, সেই জায়গাটাতে কোথার থেকে আলু গজিয়েছে। এখানেও 2টো আলু গাছ গজিয়েছে, এখানে একটা, ওখানে একটা, 2টো। এই যে একটা আলু গাছ এখানে, আর এখানে এই ছোটো টপটাতে। তো এখানে প্রচুর খাটনি অ্যাকচুয়ালি, এটা অলমোস্ট ফুল টাইম কাজ। কারণ হচ্ছে যে এত যদি হয়ে যায় তখন আপনার খুঁজে দেখতে হবে কোনটায় পোকা লেগেছে, কোনটায় কী জাতের পোকা লেগেছে, ইত্যাদি। এবং আরও সমস্যা হচ্ছে, আপনি যদি কেমিক্যাল ইউজ করেন তাহলে একটা জিনিস, আমি তো কেমিক্যাল ইউজ করি না, সেই জন্য যখনই কাউকে আমি কিছু আমার ফসল দিই তাকে বলি একটু বাড়ি থেকে ক্লিন করে নেবেন। কারণ হচ্ছে আমি কেমিক্যাল ইউজ করি না, আমি নিমের স্প্রে ইউজ করি, তারপর ধরুন পেপারমিন্ট স্প্রে, তারপরে ধরুন অর্গানিক সোপ, ইনসেকটিসাইডাল অর্গানিক সোপ। ওটা এক ধরনের জাস্ট গাছের ইসে বা ফলের রস দিয়ে বানানো একটা সাবানের মতো অর্গানিক সোপ। সেটা তার সাথে আমি একটু সে খাবার সোডা যেটা আমরা খাই সেটা মিক্স করে একটা লিকুইড বানাই, সেটাতে বেশ খানিকটা ওয়াইড রেঞ্জ অফ পোকা মারা যায়। আর নিম তো মোটামুটি সব ধরনের পোকাকে রিপেল করে অথবা তাদের ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম ক্রিয়েট করে মারে। আর আরেকটা ইউজ করি হচ্ছে আমার যেমন লেদা পোকা যেটাকে বলি, ক্রলিং যেগুলো আছে সেগুলোর জন্য বিটি স্প্রে,
অর্গানিক সার্টিফাইড ও ওএমআরআই। আপনারা যখনই কোনো কিছু কিনবেন, ইনসেকটিসাইডাল কিছু কিনবেন, তখনই দেখবেন ওএমআরআই সার্টিফাইড কিনা। ওএমআরআই একটা অর্গানাইজেশন, এই ওএমআরআই বোধ হয়, যদি ভুল না বলতে, তাদের মাধ্যমে সার্টিফাইড করানো মানে হচ্ছে দিস ইনসেকটিসাইড অর পেস্টিসাইড ইজ গুড ফর অর্গানিক ফার্মিং। তো সেগুলো দেখে ইউজ করবেন। এই যে দেখুন, যে প্রজাপতিটা উঠছে, কেন উঠছে জানেন? ডিম পাড়ার জন্য। এর ডিম পারবে, তার থেকে লেদা পোকা বেরোবে, তারপর গাছগুলো খাবে। তখন আমি বিটি স্প্রে করি। বিটি স্প্রে এক ধরনের ব্যাকটেরিয়াল স্প্রে, সেগুলো হচ্ছে যে লেদা পোকার পেটে গিয়ে লেদা পোকাকে মারে, বাট হিউম্যান বা অন্য কোনো প্রাণীর জন্য হার্মফুল নয়, ওএমআরআই সার্টিফাইড। তো ওয়াইড ইউজ হয় একদম। হ্যাঁ, আর হ্যাঁ, গোলাপ গাছে যখন ফাঙ্গাস হয় অথবা পোকা হয়, বিশেষত ফাঙ্গাস হলে, গোলাপ গাছের ফাঙ্গাস না অন্য কিছুতে মারা মুশকিল, যেমন কপার রাস্টেড ফাঙ্গাস, রাস্টিং ইত্যাদি, তখন আমি কপার বেসড ফাঙ্গিসাইড ইউজ করি। সেটা শুধু গোলাপ গাছে, আর কোথাও নয় কিন্তু, ঠিক আছে? এই যেমন এটাতে স্পাইডার মাইটস ধরেছিল, এই আলু গাছটাতে সাদা ছিট শুকিয়ে গেছে। এটাতে কিন্তু আমি ওই ইনসেকটিসাইডাল সোপ, যেটা হচ্ছে মানে অর্গানিক ইনসেকটিসাইডাল সোপ, যেমন রিঠা ফিটা হেনা দিয়ে আগেকার দিনে আমাদের করতো না, সেরকম কিছু একটা দিয়ে বানায়। তার সাথে বেকিং সোডা মিক্স করে 1 গ্যালনে 1 টেবিল স্পুন মিশিয়ে তার স্প্রে করি। আর মাঝে মধ্যে নিম অয়েলটা স্প্রে করি। প্রচণ্ড খরচা পড়ে যায়, যাতে কি হয়, রিপেল করে, অ্যাটলিস্ট খানিকটা রিপেল করলে খানিকটা সেভ হয়, গাছের ক্ষতি কম হয় ইন টার্মস অফ সেভ। এই হচ্ছে সর্বসাকুল্যে বিশাল লম্বা ভিডিও হচ্ছে, আই নো ইট, এবং আমি ইন্টেনশনালি তাই বানাচ্ছি, মনের সমস্ত কথা উগড়ে দেওয়ার জন্য। 2025 নভেম্বর থেকে যেই আমি কাজ শুরু করেছিলাম, সেটা কমপ্লিট করেছিলাম। বিশ্বাস করুন, 2 মাস আগে যখন ভেবেছিলাম দিস ইজ দ্য রাইট টাইম টু মেক দ্য দিস ভিডিও, তখন যদি করতাম বাগানটা আরও সুন্দর দেখাতে পারতাম। আছে এই লাউ ফাউ হেনা তেনাগুলো এত বাড়েনি, হ্যাঁ বেড়েছে, দেখাতে পারতাম যে এটা লাউ গাছটা, এটা কুমড়ো গাছ ইত্যাদি, বাট এত বাজে অবস্থা হয়নি ছড়িয়ে শেষ হয়ে। এরপরে আপনারা বলতে পারেন কদিন বাদে বানানোর কথা, তখন কি হতো, এগুলো দেখাতে পারতাম না, অনেক গাছ গুটিয়ে দেবো আমি, স্কোয়াশ গাছগুলো, মটরশুঁটি গাছগুলো, লাল শাক, ডাঁটা শাক ইত্যাদি। তো আরেকটা কথা, এই জায়গাটা আমার এই যে কর্নারের ব্যাকইয়ার্ডের দূর থেকে দেখায়, এই যে ছোট্ট জায়গাটা, এই জায়গাটাকে আমি রিকনফিগার করব। তারই প্রথম ধাপ হিসাবে এই ট্রেলিসটা বানালাম। আপাতত না বানালেও চলতো, কিন্তু তাতে কি হতো, এই জায়গাটা এই লাউ গাছ আর শিম গাছ মিলে এমন অবস্থা হয়েছে যে মানে না লাউ ঠিক মতো বাঁচতে পারতো, না শিম বাঁচতে পারতো। আমি যেটা করছো, এই যে বেডটা আছে, এটা 8 ফিটের বেড, এই বেডটাকে ওখানে নিয়ে যাব লম্বি করে। তারপরে ওই বেডটাকে, মানে বড় সবচেয়ে লম্বা বেডটা ওখানে থাকবে, তারপরে একটা সাফিসিয়েন্ট গ্যাপ হবে, তারপরে এখানে নেক্সট বেড, তারপরে এখানে নেক্সট বেড, এরকম করে বেডগুলো যাবে। তো 1 2 3টে বেড। এই স্ট্রবেরির বেডটাকে আমি কিছু করছি না, যেরকম আছে থাকবে, ওখানে থাকুক, ওইখানে সেটেল ডাউন হয়ে গেছে ওর ওখানে। এগুলোকে এভাবে করব এবং এনাফ স্পেস দেবো। যেমন এই বেডটাতে কিছু করাটা না মানে খুব কষ্টকর, তখন অত ভেবে করিনি, এই জন্যই বলে ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে এটাতে কাজ করা বিশাল কঠিন। ওই পাশটা একদম দেয়ালের সাথে 3 ইঞ্চি ছাড়, আমার পাটাও ঠিক মতো ঢোকে না, ঢুকলেও মুচকি যাওয়ার মানে 99.9999% চান্স থাকে। সেক্ষেত্রে খুব কষ্টদায়ক হয়ে যায় মেনটেনেন্স। এখন যেটা করার চেষ্টা করছি ধীরে ধীরে, যে এমন কিছু ভাবে সেট আপটা করার যে এক্সট্রা খাটনিটা যেন না হয়। হ্যাঁ, বছরের শুরুতে, সিজনের শুরুতে আমাকে পুরনো সিজনের সবগুলো পরিষ্কার করে একটু বেডটাকে একটু মাটি ফাটি দিয়ে বসিয়ে দিলাম, তারপর জল দিলাম, তারপর স্প্রে করলাম। বাট ওই কাজগুলো করতে গিয়ে যেন আমাকে মানে দম ফেলানোর জায়গা নেই, কোনো স্পেস নেই, এরকম যেন না। এরকম একটা সাস্টেনেবল স্ট্রাকচার করার চেষ্টা করছি। যাই হোক, এটা করবো হচ্ছে শীতের শেষে, ধরুন বললাম না, কথা হারিয়ে যাচ্ছে আমার আজকাল, একটু সুস্থ হতে সময় লাগবে। গরমের সিজনের শেষে, শীতের শুরুতে, রাফলি ধরুন সেপ্টেম্বর, মনে হয় না সেপ্টেম্বরের পরে এখানে আর লাউ কুমড়ো। আচ্ছা, ভালো কথা, যে প্রথমবার একটা ভালো জিনিস, অন্য একটা নতুন জিনিস করেছি, সেটা হচ্ছে ঝিঙে। এই যে ঝিঙে দেখতে পাচ্ছে, মানে সূর্যের অ্যাগেনস্টে কালো কালো দেখাচ্ছে নিশ্চয়ই, এটাকে আমি একটু এখানে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি সেদিন থেকে, আবার ব্যাগ ওপরে উঠে যায়। তো আমি ঝিঙের ফুলও দেখতে পাচ্ছি, বাট কটা হবে, কি টিকবে, আই ডোন্ট নো। একজনের কাছ থেকে, আমাদের দেশি একটা দিদির কাছ থেকে কিনে এনেছি 5 টাকা দিয়ে ঝিঙে গাছটা। তো এখন যেটা হচ্ছে, আরেকটা যেটা করব, বড্ড বেশি পরিমাণ, মানে আমার বললাম না, একটা দামোদর শেঠ প্রবৃত্তির রয়েছে আমার মধ্যে, এই বিশেষত এই ক্ষেত্রেই, মেইনলি গাছপালার ক্ষেত্রে। এইটুকু জায়গা ফাঁকা আছে, চলো আরেকটা কিছু লাগিয়ে দিই। পরবর্তীকালে গাছগুলো যখন বড় হয়, তখন আর
তাদের দম ফেলার জায়গা থাকে না, সেটাকে একটু রেস্ট্রিক্ট করব। আমি 2টো লাউ 2টো কুমড়ো করার কথা ছিল, আমার ইচ্ছে ছিল। এবার কুমড়ো বেশি হয়নি, স্কোয়াশ হয়ে গেছে ডজনের ওপরে গাছ, লাউ হয়ে গেছে হাফ ডজন গাছ, তো কন্ট্রোল করতে হবে। এখানে বসি একটু। যাই হোক, এই ছিল আমার ফ্রন্টিয়ার্ড ব্যাকইয়ার্ড পুরো গার্ডেন, বা আমার বন্ধুরা যেটা বলে ফার্ম, তার ট্যুর। অনেকটাই স্ট্রাকচারালি স্টেবল করে আনার চেষ্টা করছি আমি, যাতে আর প্রত্যেক বছর এদিক ওদিক না করতে হয়। এবং নেক্সট ইয়ার যেটা করতে হবে, এই শীতের থেকে যেটা হচ্ছে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। আরও চাই আরও চাই আরও চাই, খাই তো না, শুধু ফলানোর জন্য ফলাই, তো সেই জিনিসটাকে একটু কন্ট্রোল করতে হবে, নাহলে খাটনিটা বয়সও হচ্ছে, খাটনিটা বেশি হয়ে যাচ্ছে। বিশেষত এই জাতীয় ইনসিডেন্টগুলো ঘটার পরে না মানসিক সক্ষমতাটা বা দৃঢ়তাটা অনেকটাই প্রশ্নের মুখে পড়ে যায় বেশ অনেক দিনের জন্য। বাবার সময় এতটা ফিল করিনি, কেন জানি না, ফিল করিনি। আমি অবশ্যই কান্নাকাটি করেছি, যাই করেছি, ফিল মা ছিল। এই যেমন এই কাজগুলো হচ্ছে, সদ্য শান্তি ইত্যাদি ইত্যাদি সব কিছু, মা ঠিক আছে, মা আমার থেকে বেশি স্ট্রং ছিল, ফলে মাকে দেখে না আমি অনেকটা ইসে হয়ে গেছিলাম আর কি, স্ট্রং হয়ে গেছিলাম হয়তো, আমি জানি না হোয়াটস রাইট ওয়ার্ড। এবার না ফিল করতে পারছি যে ইটস ওভার। এবার যেটা হলো সেটা মেনে নেওয়ার কোনো উপায় নেই, মেনে নেওয়ার কোনো সান্ত্বনার কোনো উপায় নেই, আমার কাছে কোনো ইসে নেই, ভাষা নেই। ভীষণ অন্যায় হয়েছে আমার সাথে, ভগবানকেই দোষ দেবো, আর কাকে দোষ দেবো? ওইটা একটা জায়গা আছে আমাদের, তাই না? যাই হোক, তাই না, ভিডিওটা কী বানাতে বসছি আর কী কথা বলছি, এটা কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন। আর আপনাদের এরিয়ার বন্ধুবান্ধব চেনাশোনা অচেনা জারি কোনো বীজ গাছ ফাছ এক্সট্রা থাকলে, আমি কিছু বেচি না। আমি কিছুদিন আগে বাক্স ভর্তি করে ড্রাগন ফ্রুট কাটিং দিয়ে দিয়েছি ফ্রিতে, কারো কিছু লাগলে চলে আসবেন, আমি দিয়ে দেবো। আমি মানে এই যে ড্রাগন ফ্রুটের কাটিং চাইলে আমি এই মুহূর্তে 200-300 পিস ড্রাগন ফ্রুটের কাটিং বার করতে পারবো, এত রয়েছে। এবার কেটে ফেলেও দিতে হয়, এত রাখা যায় না, ঠিক আছে। জেনারেলি লোকে 5 টাকা 10 টাকা কি 2 টাকা হলে অ্যাটলিস্ট পার পিস বিক্রি করে, আমি বেচি না এখন পর্যন্ত। ঠিক কারো একটা হোক না, ভালো লাগবে। অনেকেরই হয়েছে, যেমন হচ্ছে গোলাপ ডাল কাটলে সবাইকে দিয়ে দিই। আমার বেশ ভালো ভালো প্রজাতির বেশ কিছু গোলাপ গাছ রয়েছে। হ্যাঁ, ওই ট্রেলিজের ওখানে ওই 2টো বাদ দিয়ে বাকি গোলাপ গাছে আমার কৃতিত্ব নেই ইন টার্মস অফ, কারণ হচ্ছে ওগুলো আমি লাগাইনি, এগুলো হেক্টর বয়স অনেক। হ্যাঁ, মেনটেনেন্স আমি করি, তার কারণ হচ্ছে আমার ওয়াইফের খুব পছন্দ গোলাপ, সেই জন্য। না হলে গোলাপের প্রতি আমার ভয়ানক কোনো আকর্ষণ নেই, আমার ফল সবজির প্রতি বেশি আকর্ষণ। হয়তো মার স্বভাবটা পেয়েছি, মোস্ট প্রবাবলি হয়তো। ওই প্রচুর পরিমাণে একটা জিনিস দেখাতে পারবো না, গেলেই চলে যায়, প্রচুর পরিমাণে ঘুঘু পাখি আসে আমার এখানে। প্রায় 7-8টা দেখলাম একসাথে। দ্যাট মিনস আছে 7-8টা, তো আছে 7-8টা আছে এখানে। ওরা মানে পাখির খাওয়ার যে একটা জায়গা, সেখান থেকে খায়, গিয়ে আবার কাঠবিড়ালির ওখান থেকেও কিছু খেয়ে আসে খুঁজে খুঁজে। তো আমার ছেলের ডিউটি হচ্ছে এগুলো দেওয়া, পাখি আর পশুর সপ্তাহে 2 দিন খাবার দেওয়া, আর পারলে যতটা সম্ভব রেগুলারলি জল দেওয়া, তাতে জলের পাত্রটা চ্যাপটা ছড়ানো এবং কম জল থাকে আর এভাপোরেট করে যায়। তো ওই আর কি। যাই হোক, অনেক কথা বললাম, এই ভিডিওটা এখানেই শেষ করি, ঘন্টাখানেকের মতো লম্বা ভিডিও হয়ে গেছে বোধহয়। ভালো থাকবেন, ভালো রাখবেন।